নতুন একটি সকাল। আবার কেউ কেউ সকালে পাহাড়ের ভেতরে হাঁটাহাঁটি শুরু করেছে। এমন সুন্দর এক ভোরে সকলেই জেগে উঠেছে মোটামুটি সূর্যোদয় ও মেঘরাশি দেখার জন্য। ত্রিধা তো ঘুম থেকে উঠে ছুটে গেল কটেজের খোলা বারান্দার, সেখানে গিয়ে দেখলো অলরেডি আহিয়া দাঁড়িয়ে আছে। ত্রিধা একটু অভিমানী কণ্ঠে বলল, আপু, আমি কিন্তু তোমার উপর খুব রাগ করেছি। আহিয়া বোনের অভিমান বুঝতে পেরে মৃদু হাসলো। তারপর দুই আঙ্গুল দিয়ে ত্রিধার ছুঁয়ে নাক ছুঁয়ে দিয়ে বলল, আমি যে তোমার অভিমান করার মতন কিছু করিনি ত্রিধা। ত্রিধা অভিমানী গলায় বলল, করেছো, করেছো তো আপু। তুমি আমাকে ছাড়া এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করছো। আহিয়া আবার হাসলো। মোটেও না, আমি এইমাত্র জেগেছি, তাই জানালার কাছে আসলাম মেঘ জমেছে কিনা দেখার জন্য। এখানে এসে দেখি পুরো মেঘের সমুদ্রে ভাসছে। আমি এখনই গিয়ে তোকে ডাকতাম। ত্রিধা আহিয়াকে ঝাপটে ধরে বলল, আমার সোনা আপু, আমি জানি তো তুমি আমাকে ছাড়া এত সুন্দর একটা সকাল উপভোগ করতে পারবে না। আহিয়া ত্রিধার দিকে তাকিয়ে বলল, পোল্টিবাজ মেয়ে। ত্রিধা খিলখিল দিয়ে হেসে বলল, মোটেও না। ঠিক তখনই ওদের দরজা কেউ নক করলো। আহিয়া ছুটে গিয়ে দরজা খুললো, দেখলো জুই আর মিতু দাঁড়িয়ে আছে। আহিয়া তাদের ভেতরে আসতে বলল। ত্রিধা মুখে জুইয়ের কথা আহিয়া আগেও শুনেছে। জুই ত্রিধার বান্ধবী। তাছাড়া আহিয়ার সাথে জুইয়ের ছোটবেলায় কয়েকবার দেখাও হয়েছে। জুই আরিফের ভাতিজি এবং রাকিবের ভাগ্নে। ছোটবেলা থেকেই সেই সূত্রেই জুইয়ের খানবাড়িতে আসা যাওয়া। কিন্তু মিতু, আহিয়া, ত্রিধা, জুই সবার কাছেই নতুন। তবুও গত একদিনের পরিচয় ওদের সম্পর্কটা জমে উঠেছে। মিতু ছুটে এসে বলল, দেখেছো আহিয়া, আজকের সকালটা সত্যি অন্যরকম। আমাদের রুম থেকে মেঘ ভাসছে, দেখা গেল সূর্যোদয়ে এটা স্পষ্ট দেখা যায় না, তাই চলে এলাম তোমাদের রুমে একসাথেই দেখবে বলে। আহিয়া হেসে বলল, ঠিক করেছো, একদম ঠিক। তখনই বারান্দা থেকে ত্রিধা চিৎকার ভেসে আসলো, আহিয়া আপু, বাইরে আসো, দেখো বাইরে কত সুন্দর সাদা মেঘ। ওর ডাক শুনে সবাই কটেজের খোলা বারান্দার দিকে গেল। ওদিকে রিহান, আহিয়ান ও মৃদুল সকাল সকাল বের হয়ে গেছে কটেজ থেকে। মেঘ, রিয়া, মাইশা বারবার করে বলেছে নাস্তা করে যেতে, কিন্তু ওরা সকাল সকাল পাহাড়িদের ঐতিহ্যবাহী বাজারে যাবে এবং তারা ফলমূল কিনে নিয়ে আসবে এবং পাহাড়িদের চা এবং ঐতিহ্যবাহী খাবার দিয়ে নাস্তা করবে। বড় সদস্যরা একসাথে জড়ো হয়ে রিসোর্টের ভিউ পয়েন্টে, সেখান থেকে সাজেকের সকালটা অন্যরকম দেখা যায়। পাহাড়ের ভেসে আসার স্পষ্ট দেখা যায় এবং আরও দেখা যায় সকালের সূর্যোদয় এবং বিকালের সূর্যাস্ত। যেহেতু পুরো রিসোর্টটাই আবির শুধু ওদের জন্যই বুকিং করে দিয়েছে, তাই ওরা আর কেউই নাই। বাইরে থেকে একটা চাকমা ছেলে এসে বলল, আপনারা এখান থেকে সূর্যোদয় এনজয় করুন, আমরা আপনার সকালের নাস্তা এখানেই দেওয়ার ব্যবস্থা করছি। এই কথা শুনে মেঘ, বন্যা, আবির, তানবীর, মিনহাজ, রাকিব, রাসেল সহ সকলেই খুশি হলো। মেঘ বলল, নাস্তার সময় হয়েছে, আমি মেয়েদেরকে কটেজ থেকে ডাক দিয়ে নিয়ে আসছি। আবির মৃদু হেসে বলল, চলো আমিও যাই। তারপর মেঘের হাত ধরে হাঁটা শুরু করলো কটেজের উদ্দেশ্যে। তানভীর বন্যাকে জিজ্ঞাসা করলো ত্রিধার কথা। ত্রিধা কটেজের তানভীর বন্যাকে বলল, তুমি এখানে থাকো, আমি মেয়েদেরকে ডেকে নিয়ে আসছি। তখনই তানভীর আশেপাশে খেয়াল করে দেখলো আবির ও মেঘকে দেখতে পাচ্ছে না। পকেট থেকে ফোনটা বের করে কল লাগালো আবিরকে। তারপর আবিরের থেকে শুনতে পেল আবির ও মেঘ মেয়েদের ডাকতে গিয়েছে। তানবীরকে আর যেতে হবে না, তাই বন্যার পাশে এসে বসে বন্যার হাতটা আলতো করে ধরে বলল, সবাই একসাথে এসে ভালোই লাগছে বলো। বন্যা মৃদু হেসে বলল, হুম। আবির ভাইয়া হঠাৎ প্ল্যান না করলে তো আসাই হতো না। আমি আর আপনাকে কোথাও যেতে বললে তো শুধু কাজের দোহাই দেন। তানভীর মৃদু হেসে তারপর বলল, কি করব বলো, একসময় যখন রাজনীতি করতাম তখন ইচ্ছে হলো সব কাজ ফেলে বাড়িতে চলে আসতে পারতাম। এখন তো চাইলেও ছুটি নিতে পারি না। তাছাড়া সারা বছর ছুটি কাটাতাম, তাহলে তো একসাথে এত ছুটি আজকে পেতাম না। ঠিক তখনই কেউ এসে বলল, ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। পিছনে তাকিয়ে দেখলো আবির, মেঘ মেয়েদের নিয়ে নিচে চলে যাচ্ছে। তারপর সকলে একসাথে সকালে নাস্তা করলো। সকাল যখন 11টার ঘরে, ঠিক তখন রইল গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এই গ্রামে পাহাড়ের থেকে সবচেয়ে উঁচু গ্রাম।
ওই গ্রামে গেলে পাহাড়িদের জীবনধারা এবং কুটি ঘর একসাথে দেখা যাবে। ত্রিধা ও আহিয়া নীল কালারের একই গাউন পরেছে। ত্রিধা গাউনের সাথে ম্যাচিং করে গর্জিয়াস একটি হিজাব বাঁধলো। আহিয়া বাঁধবে, কিন্তু তার হিজাবটা লাগেজের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ত্রিধা পুরো রেডি হয়ে আহিয়াকে বলল, মাম্মার লাগেজ থেকে আমার হিজাবটা একটু এনে দিবি প্লিজ। ত্রিধা বলল, এক্ষুনি দিচ্ছি আপু, তুমি দাঁড়াও, আমি যাবো আর আসবো। এই কথা বলে দিল এক দৌড়, আর সাথে সাথেই আ বলে চিৎকার দিয়ে উঠল। বলল, আমার কোমরটা এবার বোধহয় শেষ। সাথে সাথে চোখ নিভে এলো, আর কয়েক সেকেন্ডের মধ্যেই মনে হলো সে যেন কারো কোলের উপর ঝুলছে। হঠাৎ কানে ভেসে আসলো, তোর হাঁটা ছাড়া ডিকশনারিতে কি আর কোনো কিছু নেই, খালি হোঁচট খাস? গম্ভীর পুরুষালী কণ্ঠ কানে আসতেই ত্রিধা হকচকিয়ে গেল। পিটপিট করে ডাগর ডাগর আঁখি পল্লব মেলে তাকালো, দেখলো সে আহিয়ান ভাইয়ের হাতে ঝুলে আছে। আহিয়ানের চোখে চোখ পড়তেই বুকের ভেতরটা কেমন ধুকপুক করে উঠল। এক মুহূর্তেই ত্রিধার মনে হলো বুকের ভিতর ধুকপুক শব্দটা বাইরেও শোনা যাচ্ছে। ত্রিধা খানিকটা ধমকে গেল, বুকের ভিতর ধুকপুক শব্দটা কি তাহলে আহিয়ান ভাই? ভাইও শুনতে পাচ্ছে? ঠিক তখনই ভেসে আসলো আহিয়ানের মৃদু কণ্ঠ, শুনতে পাচ্ছি না, তবে অনুভব করতে পারছি। আহিয়ানের কথায় ত্রিধার ঘোর কাটল। ওমা, এই লোক দেখছি মনের কথাও শুনতে পায়। আহিয়ান ভাই আবার ত্রিধার চোখে চোখ রেখে মজা করে বলল, মনের কথাগুলো এত জোরে জোরে বললে আমি কেন, সবাই শুনতে পাবে। ত্রিধা এবার জোরেই বলল, আমাকে সোজা করে দাঁড় করান। আহিয়ান ওকে সোজা করে দাঁড় করিয়ে দিল, তারপর বলল, এভাবে দৌড়াদৌড়ি করলে এই সাজেকের পাহাড়ে তুই অক্কা পাবি। তাই বলছি সাবধানে চলাফেরা কর। ত্রিধা ওসব কথায় পাত্তা না দিয়ে বলল, আহিয়ান ভাই। আহিয়ান অন্যদিকে তাকিয়ে জবাব দিল, হুম। ত্রিধা বলল, নীল গাউনটা পরে আমাকে কেমন লাগছে? আহিয়ান এক নজরে তাকালো ত্রিধার পা থেকে মাথা অব্দি, দেখে বলল, ঠিকঠাক লাগছে, বলে নিজের রুমের দিকে পা বাড়ালো। এদিকে এমন উত্তর শুনে ত্রিধার মেজাজ গেল চোটে। একা একা বিড়বিড় করে বলতে লাগলো, রক্তচোষা বাদর একটা, জীবনে ভালো জিনিসকে খুব ভালো বলতে জানে না। ত্রিধার ছোট থেকে এই অভ্যাস, কোনো ড্রয়িং করলে বা নতুন ড্রেস পরলে ছুটে যেত ভাইয়ের রুমে, আহিয়ানকে দেখাতো আর জিজ্ঞাসা করতো কেমন হয়েছে। কিন্তু আহিয়ান মুখ থেকে ত্রিধা সবসময় বাঁকাটার উত্তরই পেয়েছে। কখনো বা আহিয়ানের হাতে থাপ্পড় খেয়ে কাঁদতে কাঁদতে চলে এসেছে। হঠাৎ আহিয়ার কথা মনে হতেই সব চিন্তা ভাবনা ফেলে দৌড় দিল হিজাব আনতে। প্রায় 10 মিনিট পর রিহানের দরজায় কারো টোকা পড়তে রিহান গিয়ে দরজা খুলল। দেখলো দরজার বাইরে আবির ও মেঘ দাঁড়িয়ে আছে। রিহান দরজার সামনে থেকে সরে গিয়ে বলল, ভিতরে আসেন আঙ্কেল আন্টি। ওরা ভিতরে ঢুকলো, দেখলো আহিয়ান কপালের উপর এক হাত রেখে শুয়ে আছে। মেঘ এগিয়ে গিয়ে পাশে বসে আহিয়ানকে আদুরে সুরে বলল, তুমি কি অসুস্থ আহিয়ান? আহিয়ান মায়ের কণ্ঠ পেয়ে কপাল থেকে হাত সরিয়ে তাকালো। তেমন কিছু না মাম্মা, একটু মাথাটা ব্যথা করছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে বলল, আহিয়ার আব্বু, আপনি বরং সবাইকে নিয়ে একটু ঘুরে আসুন, সবাই রেডি হয়ে বসে আছে, আমি আহিয়ানের কাছেই আছি। এই কথা শুনে আবির জবাব দিল, তুমি একা কেন থাকবে, আমিও আছি। আমি তানবীর ও রাকিবকে বলতেছি সবাইকে নিয়ে ঘুরে আসবে। আহিয়ান বাবা মার কথা শুনে উঠে বসলো, বলল, আমার তেমন কিছু হয়নি, শুধু মাথাটা একটু ধরেছে, মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে, তোমরা দুজনই যাও। মেঘ এতক্ষণ ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, উদ্বিগ্ন কণ্ঠে বলল, এখানে মেডিসিন কোথায় পাবি তুই? আমি তোর পাপাকে নিয়ে আনিয়ে দিচ্ছি। আহিয়ান মায়ের হাত ধরে বলল, না মাম্মা, আমি কটেজে ফেরার সময় মেডিসিন নিয়ে এসেছি। আবির চিন্তিত কণ্ঠে ছেলেকে জিজ্ঞেস করলো, তোমার কি আর কিছু লাগবে, আমি এনে দেব? না বাবা, তুমি এত চিন্তা করিও না, তোমরা যাও, মেডিসিন খেয়ে কিছুক্ষণ ঘুমালেই ঠিক হয়ে যাবে। আহিয়ানের কথা শুনে আবির মেয়ে দুজনই বেরিয়ে এলো আর বলে এলো কিছু প্রয়োজন হলে যেন আবিরকে কল দেয়। তখন ওই পাশের কটেজ থেকে মৃদুল এসে রিহান ও আহিয়ানকে বলল, কিরে মামা, তোরা এখনো রেডি হসনি? ওদিকে তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তারপর মৃদুল আবারও ভাব নিয়ে বলল, আমাকে কেমন লাগছে, 2-4টা মেয়ে কি ক্রাশ খাবে? রিহান দাঁত কেলিয়ে বলল,
ক্রাশ খাবে কি জানি না, কিন্তু হাসতে হাসতে উষ্টা খেতে পারে সেটা জানি। মৃদুল ছুটে এসে রিহানের কাঁধে দুই একটা থাপ্পড় দিল। রিহান মৃদু চিৎকার দিল। ওদিকে আহিয়ান মাথা ব্যথায় অসহ্য হয়ে দুজনকে বলল, ওই তোরা লাইট অফ করে রুম থেকে বের হতো। আহিয়ানের ধমক শুনে দুজনে চুপচাপ। মৃদুল মধুর সুরে বলল, তোরা এখনো রেডি হসনি? তোরা কি যাবি না? আহিয়ান বলল, না আমি যাব না, তোরা যা। পাশ থেকে রিহান বলল, আহিয়ানকে অসুস্থ রেখে আমিও যাব না। এবার মৃদুল বলল, তাহলে আর কি, তোরা না গেলে আমিও যাব না। আহিয়ান বন্ধুদের কথা বুঝতে পেরে মৃদু সুরে বলল, তোরা যা, আমার জন্য নিজেদের আনন্দটা নষ্ট করিস না। তাছাড়া আমি কিছুক্ষণ ঘুমাতে চাই। কিছুক্ষণ ঘুমালে সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর তোরা আসলে একসাথে আড্ডা দিব। এবার রিহান মৃদুল একসাথে বলে উঠল, ঠিক আছে। একটু পরে খানবাড়ির সকলে রওনা দিল সাজেকের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি সাজেকের সবচেয়ে বিখ্যাত এবং উঁচু পাড়া রুইলুইপাড়া গ্রামে। সবাই জানালার বাইরে দিকে তাকিয়ে আছে। পাহাড়ে ঢাল বেয়ে ছড়িয়ে আছে কাঁচা ঘর, বাঁশের তৈরি বারান্দা। ঘরগুলো দেখলেই বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ গ্রাম নয়। এটা যেন আকাশের বুকে ভেসে থাকা জনপদ। রুইলুই পাড়ায় আসলে লুসাই জাতি গোষ্ঠীর বসতি। পুরো গ্রাম জুড়ে এক ধরনের শান্তি বয়ে যায়। সরলতার ছোঁয়া। পাহাড়ের গাজুরাল কাঠের ঘরগুলো দাঁড়িয়ে আছে যেন প্রকৃতির সাথে মিশে। গাড়ি থামতে ছোট ছোট বাচ্চারা দৌড়ে এসে দাঁড়ালো। ওদের হাসি ও সরলতা দেখে ত্রিধা, আহিয়া, জুই, মিতু অভিভূত হয়ে গেল। আহিয়া মৃদু হাসতে হাসতে বলল, দেখেছো ওদের জীবন কত সাদামাটা, তবুও কত হাসি খুশি, আনন্দে ভরা। এদিকে একজোড়া চোখ গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে আহিয়ার মুখের মিষ্টি হাসি দেখে। মৃদুল রিহানের চোখের দিকে তাকালো। ও দেখল ওর দৃষ্টি সরাসরি আহিয়ানের বোন আহিয়ার দিকে। আহিয়া নিজেকে নীল গাউন ও হিজাবে সাজিয়েছে। ফর্সা মুখের গোলাপি ঠোঁটগুলো দেখে প্রশান্ত হাসছে। মৃদুল আবার রিহানের দিকে তাকালো। একটু জোরে চিমটি কেটে বলল, কিরে তুই আহিয়ানের বোন আহিয়াকে লাইন মারছিস? আহিয়ান জানলে তোকে মাংসের মতন কেটে কিমা বানাবে। মৃদুলের কথা শুনে রিহান হেসে বলল, ও আমাকে কি বানাবে? আই ডোন্ট কেয়ার, আমি ওকে সম্বন্ধে বানাবো। এদিকে ত্রিধা কি যেন দেখছে। পাহাড়ের চূড়া থেকে নিচে তাকালেই মনে হচ্ছে পৃথিবী যেন পুরো মেঘে ঢাকা। দূরে কোথাও অরণ্য, কোথাও বা পাহাড়ের গা দিয়ে বেয়ে যাওয়া ঝর্ণা। একটু দূরে কয়েকজন নারী পানির কলসি নিয়ে হাঁটছে। তাদের রঙিন পোশাক পাহাড়ের সবুজের মাঝে যেন আলাদা করে নজর কাটছে। মেঘ পাশে দাঁড়িয়ে আস্তে করে বলল, এই গ্রামগুলো যেন সাজেকের আসল আনন্দ। এই গ্রামগুলো না হলে সাজেকের ঘোরা বৃথা, অসম্পূর্ণ রয়ে যায়। তারপর তারা পাহাড়ের ঐতিহ্যবাহী খাবার দিয়ে দুপুরের খাবার সেরে নিল। পুরো খাবারটাই বাঁশের ভিতরে রান্না করা। ঘোরাঘুরি করতে করতে একসময় সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। লাল কমলা আভায় গোটা রুইলুই পাড়া যেন রঙে রঙ্গিত হয়ে উঠেছে। সবাই নীরবে সেই দৃশ্য দেখছে। হঠাৎ বন্যা বলে উঠল, চলো সবাই একটা গ্রুপ ফটো তোলা যাক। সত্যটা মনে রাখার মতো ক্যামেরা শাটার ক্লিক করতে করতে রাইরিয়া মাইশা চেঁচিয়ে উঠল, দেখো দেখো, মনে হচ্ছে মেঘগুলো একদম আমাদের গায়ের সাথে মিশে আসছে। এমন সময় রিয়ান মৃদুল হেসে বলল, মেঘকে ধরার জন্যই বুঝি মানুষের এখানে আসা, কিন্তু শেষমেশ মানুষ নিজেই মেঘের ভিতর হারিয়ে যায়। আহিয়া এক মুহূর্ত চুপ করে ছেলেটির মুখের দিকে চেয়ে রইল। মনে হলো ছেলেটির কথার মধ্যে অদ্ভুত গভীরতা আছে। আরিফ আর মিম পাশের পাহাড়ের দিকে তাকিয়ে গল্প করছে। মিম বলল, ভাবতে পারো যদি প্রতিদিন এরকম দৃশ্য দেখে সকালটা শুরু হয়। ফোন, ইন্টারনেট, ঝামেলা নেই, শুধু প্রকৃতি আর শান্তি। সন্ধ্যা, অন্ধকার আস্তে আস্তে নেমে আসছে। পাহাড়ের গা জ্বলজ্বল করছে রিসোর্টের বাতিগুলো। সবাই গাড়িতে উঠল। রইলি পাহাড়, সূর্যোদয় এবং সরল মানুষগুলো সবার মনে যেন গেঁথে গেল। এই দৃশ্য হয়তো সারা জীবন মনের মধ্যে গেঁথে থাকবে। আবির ও মেয়ে কটেজে ফিরে আসলো ছেলের কাছে। দেখতে আহিয়ান সন্ধ্যার রঙিন আকাশ দেখছে।
ছেলের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, কিরে বাবা, এখন কেমন লাগছে? মাথা ব্যথা কমেছে? আহিয়ান বাবা মায়ের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ মাম্মা, কমেছে, এখন ভালো আছি। আবির গিয়ে ছেলের পাশে আরেকটা সোফায় বসলো। সেটা দেখে মেঘ বলল, আপনার কথা বলুন, আমি রুমে গিয়ে চেঞ্জ করে নিচ্ছি। বলে মেঘ চলে গেল। আবির আকাশের দিকে তাকিয়ে আহিয়ানের উদ্দেশ্যে বলল, আহিয়ান। আহিয়ান বলল, জি পাপ্পা। আজকাল তোমাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে চিন্তিত, সেটা কি ঠিক? আহিয়ান মৃদু হেসে দূরে আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদের আবসা আলোয় অস্পষ্ট পাহাড় দেখছে। তারপর বলল, যদি তোমার মাথায় কখনো চিন্তা থাকে ভবিষ্যতের বা আবেগের, ভবিষ্যতের কথা ভাবলে আবেগকে বিসর্জন দিতে হবে, আর আবেগের কথা ভাবলে ভবিষ্যৎকে বিসর্জন দিতে হবে, তাহলে তুমি কোনটা বেছে নিবে? আবির এবার চিন্তিত মুখে তার ছেলের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো তার অভিব্যক্তি। তারপর দূর আকাশের রক্তিম রংগুলোর দিকে তাকিয়ে বলল, আবেগ ভবিষ্যৎ দুটোই জীবনের অঙ্গ। ভবিষ্যৎ ভেবে আবেগ মুছে ফেললে জীবন শূন্যতা হয়, তোমার আবেগে ভেসে গেলে জীবন অন্ধকার।